শোনা যাচ্ছে তো? হ্যালো, শোনা যাচ্ছে? স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে, আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তো আগের দিনের ক্লাসে আমরা কি করেছিলাম, ওই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা দেখেছিলাম। ঠিক আছে, ফোর্স, টর্ক, কেমন হয়, তাছাড়াও কন্ডাক্টরের প্রপার্টি দেখেছিলাম, ডাইলেকট্রিক মিডিয়ামে কেমন হয়, বাউন্ড চার্জের ক্ষেত্রে বাউন্ড চার্জ ডেন্সিটি, আর সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল কেমন হয়, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো সেটা আমরা দেখেছিলাম। তো আজকে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। এটা আগের দিনও একটুখানি বলেছিলাম যে সেটা কি কন্টিনিউ করছি। তো ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কি? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা হচ্ছে যে কতটা, মানে একটা সিস্টেম অফ চার্জকে এক জায়গায় নিয়ে আসতে কতটা কাজ করতে হবে। ঠিক আছে, তো সেটা অবশ্যই ইন টার্মস অফ পোটেনশিয়াল এনার্জি হবে। তার কারণ আহ, যেটা আমরা আমরা কি করছি, আমরা যেহেতু এখানে ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম করছি, তার মানে চার্জগুলো অ্যাট রেস্ট আছে, সেই জন্য নো কাইনেটিক এনার্জি ইজ ইম্পার্টেড টু চার্জেস। তো এখানে যে ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে কাইনেটিক এনার্জির তো কোনো পার্ট নেই, তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান যেটা করবে সেটা পুরোপুরি পোটেনশিয়াল এনার্জির টার্মসই আসবে। ঠিক আছে, এইবার কোশ্চেনটা হচ্ছে যে টোটাল এনার্জিটা কিভাবে বার করবো, যদি এন নাম্বার অফ চার্জকে যদি এক জায়গায় নিয়ে আসতে হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কেমন হবে? তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা বেসিক্যালি এরকম। ঠিক আছে, তো অল পেয়ার্স মানে সব পেয়ার অফ চার্জের জন্য এরকম দেখতে হয়। আমি এটা ব্রিফলি একটু বলে দিচ্ছি। সাপোজ যদি এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, সেখানে সাপোজ প্রথমের চার্জটা হচ্ছে Q1, তারপরে এই Q1 মানে কি, তার রিজনে একটা পোটেনশিয়াল হবে +Q1। তো এই রিজনে যদি আমি আরেকটা চার্জ নিয়ে আসি +Q2, তাহলে আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে, তবেই এর কুলম্ব রিপালশন, এর বিকর্ষণ বলটাকে অতিক্রম করে তবে এখানে এসে বসবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমি যখন Q1 চার্জটাকে নিয়ে আসছি এই রিজিয়নে, সাপোজ এই রিজিয়নটা P, তো এই পয়েন্টে যখন নিয়ে আসছি, তো প্রথমে তো আর এখানে অন্য কোনো চার্জ ছিল না, তাহলে প্রথমে তো আমার কোনো কাজই করতে হবে না, তাহলে প্রথম ক্ষেত্রে U1টা হবে গিয়ে আমার 0। কিন্তু যখন আমি আরেকটা চার্জ নিয়ে আসতে চাইবো, আরেকটা চার্জ যদি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে কি হবে, এই Q1 এর জন্য যে কুলম্ব যে বিকর্ষণ বলটা হবে সেইটাকে অতিক্রম করে তারপরে
এই কিউ টু চার্জটাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ইউ টু যেটা হবে, আর কিউ টু চার্জটাকে এই রিজনে নিয়ে আসার জন্য এটা কেমন হবে? তাহলে সেক্ষেত্রে এই কুলম্বের ফর্মুলাটা লাগাতে হবে 1/4 বাই r12। r12 মানে এদের দুটোর মধ্যে ডিস্টেন্সটা, সাপোজ এই এটা পি পয়েন্ট আর এটা কিউ আর পয়েন্ট, তাহলে এই পি আর এর মধ্যে ডিস্টেন্সটা পি আর বা আর পি যাই বলো, তাহলে এই ডিস্টেন্সটা যদি আর টু হয়, তাহলে এখানকার যে পোটেনশিয়াল এনার্জি কিউ ওয়ান চার্জের উপরে হবে, সেটাই তার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হবে। ঠিক আছে, এরকম সিমিলারলি যদি আর একটা চার্জ নিয়ে আসতে হয়, সাপোজ 3 নম্বর চার্জ কিউ থ্রি কে নিয়ে আসবো, আমি জাস্ট 3টে করে দেখাচ্ছি, তার এটা জেনারেল ফর্মুলা। যদি 3 নম্বর আরেকটা চার্জ নিয়ে আসতে হয় ইউ থ্রি, ইউ থ্রি কেমন হবে? মানে কি, অলরেডি আমার দুটো কিউ ওয়ান কিউ টু মিলে একটা সিস্টেম হয়ে রয়েছে, মানে একটা সিস্টেমটা অনেকটা বড় হয়ে রয়েছে। তারপরে আরেকটা চার্জ নিয়ে আসছি কিউ থ্রি, সেটা ধরো আর থ্রি ডিস্টেন্সে আছে। এর জন্য কি হবে, জাস্ট জিনিসগুলো অ্যাড হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি গুলো, ডিফারেন্সিয়াল এনার্জি গুলো যেহেতু স্কেলার, ফলে এটা নিয়ে কোনো চাপ নেই, জাস্ট অ্যাড করে দিলেই হবে। তাহলে কিউ ওয়ান এর জন্য কি হবে, কিউ ওয়ান কিউ থ্রি বাই আর ওয়ান থ্রি, এটা কিউ ওয়ান এর জন্য হবে। আবার কিউ টু ও তো আছে, তাহলে কিউ টু এর জন্য কি হবে, কিউ টু কিউ থ্রি ডিভাইড বাই আর টু থ্রি বা থ্রি টু যাই যাবে। ঠিক আছে, তো এইটারই একটা জেনারেল এক্সপ্রেশন হচ্ছে, যদি অল, এটা তো দুটো তিনটে গেল, এরকম যদি এন নাম্বার অফ পেয়ার হয়, তাহলে সবগুলো তো এরকম বসে বসে করা সম্ভব না, এই জন্য একটা সামেশন দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে সামেশনটা কোথা থেকে কত অব্দি যাবে, আই নট ইকুয়াল টু জে এরকম। ঠিক আছে, মানে আই ইকুয়াল টু, আইটা কি, আইটা ইকুয়াল টু জে হয়ে গেলে মানে প্রথমটা দুটো যদি সেম হয়ে যায় তাহলে তো জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, কিউ আই কিউ জে ডিভাইড বাই আর আই জে। এবার আর আই জে এখানে যা খুশি ভ্যালু বসাতে পারবে, এখানে এপসাইলন জিরো যদি ফ্রি স্পেস হয় এপসাইলন জিরো হবে। এবার এখানে যে কোনো ভ্যালু বসাতে পারবো, সাপোজ আর ওয়ান টুর জন্য, তাহলে এখানে ওয়ান হবে, এখানে টু হবে, এখানে ওয়ান টু হবে, দুটোই পসিবল হবে, ওয়ান টু হতে পারে, টু ওয়ানও হতে পারে। সিমিলারলি যদি থ্রি হয়, তাহলে থ্রির জন্য কি হবে, ওয়ান টু থ্রি তিনটে চার্জ আছে, তার মানে দুটো টার্ম আসবে, একটা কিউ ওয়ান কিউ থ্রির জন্য, এটা একটা ডিস্টেন্সটা আর ওয়ান থ্রি, আর একটা কিউ টু কিউ থ্রির জন্য ডিস্টেন্সটা আর টু থ্রি। তো এরকম ভাবে এন নাম্বার অফ চার্জ পার্টিকেলের জন্য টোটাল যে অ্যাসেম্বল করতে, টোটাল চার্জগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান বা কাজ করতে হবে, এটা ইন টার্মস অফ পোটেনশিয়াল এনার্জি, এই চেঞ্জটা সেইটার টার্মসে লেখা দিতে পারে। ঠিক আছে, তো এইবার কথাটা এটা তো গেল, এবার কোশ্চেনটা হচ্ছে যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা আমরা বলছি, সেটা কোথায় থাকে? তা অনেকে বলতে পারে যে এটা চার্জের উপরে আছে। না, চার্জের উপরে তো কখনো থাকতেই পারে না, কারণ চার্জটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে এনার্জি যেটা স্টোর হয়, ঠিক আছে, সেটা কিন্তু ফিল্ডে স্টোর হয়। তার কারণ কি, মানে এই কিউ ওয়ান চার্জটার উপরে যখন আরেকটা কিউ টু চার্জ নিয়ে আসবো, সে এর আকর্ষণ ও বিকর্ষণ বল কখন ফিল করবে, যখন এর ফিল্ডের মধ্যে আসবে। সাপোজ এটা যদি ইলেকট্রিক ফিল্ড এই রিজিয়নটুকু যদি হয়, এরকম একটা রিজিয়ন, ঠিক আছে, তাহলে যখন এই রিজিয়নে আসবে তখনই ওর আকর্ষণ বা বিকর্ষণ বলটা ফিল করবে। তার মানে কি, ওর ফিল্ডের মধ্যে আসবে তবেই ওর রিজিয়নটা ফিল, অ্যাট্রাকশন বা রিপালশন হবে। তার মানে কি, তাহলে কাজ করতে হবে সেই অ্যাট্রাকশন বা রিপালশনের বিরুদ্ধে। তাহলে যে এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা হবে, সেটা অলওয়েজ স্টোর কোথায় করবে, ফিল্ডে, নট অন দ্য চার্জ। ঠিক আছে, বেশ। তো এটা ছিল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, খুব ব্রিফলি বলে দিলাম। তারপরে যেটা এই ইলেকট্রোস্ট্যাটিকের লাস্ট যেটা আমাদের পড়া বাকি আছে, সেটা হচ্ছে যে ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার কি, ক্যাপাসিটারটা হচ্ছে একটা সিস্টেম যেখানে চার্জ, ইলেকট্রিক চার্জ স্টোর করা হয়। তো এখানে তো লিখেই রেখেছি যে ক্যাপাসিটার ইজ সিস্টেম অফ কন্ডাক্টর অ্যান্ড ডাইলেকট্রিক হুইচ ক্যান স্টোর ইলেকট্রিক চার্জ। তাহলে ক্যাপাসিটার কেমন দেখতে হয়, তাহলে দুটো প্লেট থাকে, যদি প্যারালাল প্লেট ক্যাপাসিটার ধরি, একটা প্লেটে হচ্ছে সব এরকম প্লাস চার্জ থাকে, একটা প্লেটে সব মাইনাস চার্জ থাকে, এর ইন বিটুইন একটা ডাইলেকট্রিক মিডিয়াম থাকতে পারে, ফ্রি স্পেসও থাকতে পারে। ঠিক আছে, তাহলে যেটা ক্যাপাসিট্যান্স সি ডিনোট করা হয়, তাহলে এটার কাজটা কি হবে, চার্জটা স্টোর করে। ঠিক আছে, তো এটা এর কোন ক্যাপাসিটরের ক্ষমতা কেমন হবে, এটা ডিপেন্ড করবে ক্যাপাসিটরের শেপ কেমন, সাইজ কেমন। ঠিক আছে, বা তাদের মধ্যে এই যে কন্ডাক্টর দিয়ে ক্যাপাসিটর দুটো প্লেট বানানো, সেই কন্ডাক্টরের ম্যাটেরিয়ালটা কেমন, কত ভালো কন্ডাক্টর, বা তাদের মধ্যে যে ডাইলেকট্রিকটা আছে, সেই ডাইলেকট্রিকের কনস্ট্যান্টটা কেমন, কত ভ্যালু। ঠিক আছে, এইগুলোর উপরে নির্ভর করবে।
আর এক্ষেত্রে টোটাল চার্জটা সবসময় জিরো হবে, তার কারণ একটা প্লেট যদি প্লাস কিউ চার্জ থাকে আর একটা প্লেটে মাইনাস কিউ চার্জ থাকবে, টোটাল চার্জ ওটা ক্যাপাসিটার কিন্তু জিরো। ঠিক আছে, কিন্তু তাহলে একটা ক্যাপাসিটার প্রবলেম করার সময় আমরা যে কিউ ইউজ করবো, তাহলে সেই কিউটা কোন কিউটা ইউজ করবো, সেটা এই পজিটিভ যে কিউটা থাকবে সেইটা প্রবলেম করার সময় সেই কিউটা কিন্তু ইউজ করতে হবে। তো এরপর হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য কন্ডাক্টর ইজ প্রপোর্শনাল টু দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার। মানে কি, তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্স মানে সাপোজ এই এর একটা দুটো যদি হয়, একটা যদি V1 হয়, একটা যদি V2 হয়, তাহলে যে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ডেল্টা ভি। এটা আইদার V1 মাইনাস V2 অথবা V2 মাইনাস V1, যে কোনো একটা, যেটা বেশি হবে তার থেকে কম মাইনাস করতে হবে। তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটির ক্ষেত্রে যেটা হয়, এই যে পোটেনশিয়ালের যে ডিফারেন্সটা, এটা কি হয়, এটা অলওয়েজ প্রপোর্শনাল টু কি হয়, চার্জের সাথে প্রপোর্শনাল হয়। মানে ওই প্লেটে যতটা চার্জ থাকবে তার পোটেনশিয়াল ডিফারেন্সটা তাই হবে, তাই না? কারণ কুলম পোটেনশিয়াল, তো তাহলে কুলম পোটেনশিয়াল কি হয়, কিউ বাই 4 পাই এপসিলন 0 আর। এবার এক্ষেত্রে চারটা তো ফিক্স, শুধুমাত্র চেঞ্জ হতে পারে কিউটা। তাহলে কিউ যত বেশি হবে পোটেনশিয়াল ডিফারেন্স তত বেশি হবে। এবার এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তোলার জন্য যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করা হয়, এটা হচ্ছে সি। তাহলে সি ডেল্টা ভি। ঠিক আছে, এই সিটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। তো সিটাকে ক্যালকুলেট করা যেতে পারে, সি ইকুয়াল টু যেটা হবে কিউ আপন ডেল্টা ভি। ঠিক আছে, তো এই সিটাকে বলা হবে ক্যাপাসিট্যান্স, এটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। আর এর ইউনিট কি হয়, ইউনিট সবাই জানে, এই ইউনিট হয় ফ্যারাড। হ্যাঁ, এফ কে ডিনোট করা হয়। এবার অনেক হতে পারে যে পিকো ফ্যারাড হতে পারে, হ্যাঁ, মাইক্রো ফ্যারাড হতে পারে, এটা প্রবলেম অনুযায়ী আহ, দেখা হবে। সেই ইউনিটটা হচ্ছে ফ্যারাড। ঠিক আছে ব্যাপারটা। বেশ। তো এইবার আমরা কিছু স্পেশাল যে ক্যাপাসিটার গুলো হয়, ইউজুয়াল যেগুলো, ঠিক আছে, সেইগুলো আমরা দেখবো। সেক্ষেত্রে ক্যাপাসিট্যান্স বা ওই ধারকত্ব কিভাবে ক্যালকুলেট করে। তো প্রথম যেটা সব থেকে ইজি এক্সাম্পল হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর একটা এরকম দেখতে, দুটো প্লেট থাকে। তো একটা প্লেট প্লাস কিউ চার্জ থাকবে, একটা প্লেটে মাইনাস কিউ চার্জ থাকবে, তাদের মধ্যে একটা সেপারেশন, দুটো প্লেট ডি ডিস্টেন্স সেপারেট করা। এবার সেই দুটো প্লেট থেকে ব্যাটারি দিয়ে কানেক্ট করা আছে। আর প্লেটের এরিয়া দেওয়া রয়েছে, এক একটা প্লেটের এরিয়া যেটা এটা দেওয়া আছে এ। এবার যদি ফ্রি স্পেস হয়, তাহলে কি হবে, যে এটা এপসাইলন 0 হবে। এবার এটা প্লাস কিউ মানে কি, এখানে সব প্লাস চার্জ গুলো এরকম ভাবে আছে, আর এখানে মাইনাস চার্জ গুলো এরকম ভাবে আছে। তাই যে এই অ্যারো দিয়ে যেটা দেখানো, যেটা ইলেকট্রিক ফিল্ড লাইনের ডিরেকশনটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এর জন্য আমরা ক্যাপাসিটেন্স বার করবো। তাহলে ক্যাপাসিটেন্স বার করতে গেলে কি করতে হবে, প্রথমে সবার আগে যেটা করতে হবে এটা হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে বার করে, পোটেনশিয়াল ডিফারেন্স বার করবে তার আগে ইলেকট্রিক ফিল্ডটা জানতে হবে। তো একটা প্যারালাল প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয়, এটা আগেও পড়িয়েছিলাম, সিগমা বাই এপসিলন 0 হয়। সিগমাটা কি, সারফেস চার্জ ডেনসিটি। ঠিক আছে, সারফেস ডেন্সিটি যেহেতু এরিয়া দেওয়া রয়েছে, তাহলে সারফেস চার্জ থাকবে। তাহলে এটা প্লাস কিউ এর জন্য যা হবে মাইনাস কিউ এর জন্য তাই হবে, শুধুমাত্র এখানে হয়তো একটা সাইনে মাইনাস করে যদি নেগেটিভ চার্জ প্লেটটা দেয়। তা আমরা কি বলেছি যে সবসময় ক্যাপাসিটি প্রবলেম করার সময় টোটাল চার্জ যদি 0 হয়, কিন্তু ক্যালকুলেশন করার সময় চার্জ তো, যে চার্জটা কোনটা ধরবো, প্লাস কিউ প্লেটের উপরে যে চার্জটা আছে সেই চার্জটা দিয়ে নিউমেরিক্যাল ক্যালকুলেশন গুলো করতে হবে। তাই বা দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমি বার করবো। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স দুটো প্লেটের মধ্যে কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স দেখো কি, এইটা যদি আমার 0 হয়, এর থেকে ডিস্টেন্স কত, ডি ডিস্টেন্সে আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি যায়, তাহলে কত কত থেকে কত অব্দি গেছে, 0 থেকে ডি অব্দি গেছে, তার মধ্যেই আমার ফিল্ডটা চেঞ্জ হয়েছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা কত থেকে কত অব্দি হবে, -0 থেকে ডি, ই ডট ডিএল। তার কারণটা কি হয়, ই ইকুয়াল টু হয় মাইনাস ডিভি ডিআর, তাই তো, বা ডিভিডি এক্স। তো এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করলে এটা হবে। তো এবার মাইনাস সাইনটাকে বা চেঞ্জ করতে গেলে লিমিটটা উল্টে যাবে, তাহলে ডি থেকে 0 হবে ই ডট ডিএল, তাই তো। তাহলে ইর ভ্যালু কত, ইর ভ্যালু আমরা জানি সিগমা বাই এপসিলন 0। আর ডিএলটা কত হবে, তাহলে এক্ষেত্রে সেপারেশনটা কত দুটোর মধ্যে, ডি। তাহলে ডিএল এর ভ্যালু এখানে লিমিটেও বসে দিতে পারে।
তাহলে ডি এর ভ্যালু হবে ডি, তাহলে হবে সিগমা বাই এপসাইলন জিরো ইন্টু ডি। ঠিক আছে, তো এটা হলো গিয়ে আমাদের পোটেনশিয়াল। তাহলে ক্যাপাসিটেন্সটা কিভাবে ক্যালকুলেট করে? ক্যাপাসিটেন্স কি হয়? ক্যাপাসিটেন্স হয় কিউ বাই ভি। ভিটা মানে কি? ভিটা হয় পোটেনশিয়াল ডিফারেন্সটা, তাই তো? পোটেনশিয়াল দেখো, একটা প্লেটের পোটেনশিয়াল ক্যালকুলেট করে তো কোনো মানে হয় না, দুটো প্লেট যেহেতু আছে পোটেনশিয়াল ডিফারেন্সটা ম্যাটার করবে। তো সেক্ষেত্রে ভ্যালুটা বসিয়ে দাও। তাহলে কিউটা কি হবে টোটাল চার্জের ক্ষেত্রে? টোটাল চার্জ কি হবে ইন টার্মস অফ এই চার্জ ডেন্সিটি ক্যালকুলেট করতে হবে। তাহলে যদি সিগমা যদি চার্জ ডেন্সিটি হয় তার সাথে এরিয়া মাল্টিপ্লাই করলে তবেই আমার টোটাল চার্জ হবে, কারণ চার্জ ডেন্সিটি মানে কি? টোটাল চার্জ ডিভাইড বাই এরিয়া। তাহলে চার্জ কি হবে? সিগমা ইন্টু এ। তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে সিগমা ইন্টু এ ডিভাইড বাই এটা আমার কত বেরিয়েছে? সিগমা ডি আর এপসাইলন জিরো এটা। তাহলে এপসাইলন জিরোটা উপরে উঠে যাবে, সিগমা কেটে যাবে, তাহলে দাঁড়াবে হচ্ছে এ এপসাইলন জিরো বাই ডি। তাহলে এটা দাঁড়ালো আমার ক্যাপাসিটেন্স ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটার এপসাইলন জিরো এ বাই ডি। এটা কোন ক্ষেত্রে? যদি এর ভেতরের মিডিয়ামটা যদি ফ্রি স্পেস হয়, তাহলে ওই জন্য এপসাইলনের জায়গায় এপসাইলন জিরো। ঠিক আছে, তো এখানে এটা কি? এটা হচ্ছে একটা পার্টিকুলার, যে কোনো একটা পার্টিকুলার প্লেটের এরিয়া। এবার যদি যদি স্কোয়ার টাইপের প্লেট হয়, তার যদি এরিয়া না দেওয়া থাকে, তার যদি একটা লেন্থ দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এরিয়াটা ক্যালকুলেট করে নিতে হবে। আর ডিটা হচ্ছে দুটোর মধ্যে যে সেপারেশনটা। ঠিক আছে, আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নাহলে কন্টিনিউ করবো। ঠিক আছে, এইবার এটা তো গেল সিম্পল কেস, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত হয় সেটা আমরা দেখলাম। এইবার যদি ক্যাপাসিটরের মধ্যে যদি স্পেশাল কেস যেটা, ঠিক আছে, স্পেশাল কেস কেমন? এটা কম্পোজিট ডাইলেকট্রিক। কম্পোজিট ডাইলেকট্রিক মানে কি? দুটো ধরো প্লেট আছে, এটাই সেম টাইপ। ধরো এই প্লেটটাই হচ্ছে এই প্লাস চার্জ আছে এই প্লেটটাতে, আর তার অপোজিট ফেসের প্লেটটাতে মাইনাস চার্জ আছে। এবার সেই তার ইন বিটুইন যে স্পেসটা, কি স্পেস ছিল? শূন্য মাধ্যম, সেখানে দুটো ডাইলেকট্রিক দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ডাইলেকট্রিক, একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে ওয়ান আর একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে টু। তাহলে এক্ষেত্রে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। ঠিক আছে, তো এই এপসাইলন এর তড়িৎ ভেদ্যতার সাথে ডাইলেকট্রিক কথাটা কি সম্পর্ক? এরকম হয় কে এপসাইলন জিরো। ঠিক আছে, এটা এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ বৈদ্যুততা, এটা হচ্ছে একটা ডাইলেকট্রিক মাধ্যমের তড়িৎ বৈদ্যুততা, তার সাথে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট গুণ করলে অন্য একটা মাধ্যমের তড়িৎ বৈদ্যুততা ক্যালকুলেট করা হয়। তো এইখানে বলে দিয়েছে দুটো আছে, তার একটা একটা থিকনেস হচ্ছে টি ওয়ান আর একটা থিকনেস হচ্ছে টি টু। তাহলে এক্ষেত্রে আমার দুটো হবে, সিটা বার করতে গেলে আমার দুটো ইলেকট্রিক ফিল্ড হবে, তাই তো? তাহলে দুটোর ক্ষেত্রে ই ওয়ান, যদি প্রথমটার জন্য বলি ই ওয়ান, ই ওয়ানটা কি হবে? বাদ বাকি সব সেম, এরিয়া বলে দেওয়া আছে, সিগমা বলে দেওয়া আছে। এটার ক্ষেত্রে কি হবে? এপসাইলন ওয়ান, তার কারণ এটা কে ওয়ান, তাহলে এর জন্য ডাইরেক্ট তড়িৎ এপসাইলন ওয়ান হবে, এর জন্য তড়িৎ এপসাইলন টু হবে। ঠিক আছে, সিমিলারলি ই টু কি হবে? ই টুটাও একই রকম হবে, সিগমা বাই এপসাইলন টু এরকম হবে, তাই তো? এবার যদি আমাকে কি বলে পোটেনশিয়ালটা বার করতে বলে, পোটেনশিয়ালটা কিভাবে বার করবো? দেখো, এক্ষেত্রে টোটাল থিকনেসটা কত? টোটাল থিকনেস হবে টি ওয়ান প্লাস টি টু। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা হবে ভি, আমি আর পুরোটা লিখছি না, আগেরটার মতোই, মাইনাস কি হবে? টোটাল কোথা থেকে শুরু হবে? এখান থেকে। তাহলে এই অবধি কত? এটা যদি জিরো হয়, এটা তাহলে কি হবে? টি ওয়ান প্লাস টি টু এরকম হবে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? টি ওয়ান প্লাস টি টু থেকে জিরো, ই ইন্টু ডিএক্স বা ডিএল, যা খুশি। ঠিক আছে, তো এখানে আমি ইন্টিগ্রেটরটাকে দুটো পার্টে ভাগ করে নিতে পারি। কি হবে? একটা এখান থেকে এই পর্যন্ত, আর একটা এখান থেকে জিরো পর্যন্ত। এটা যদি পয়েন্ট পি নাম দেওয়া হয়, তাহলে সেটাকে আলাদা আলাদা করে ভেঙে লিখবো। মাইনাস টি ওয়ান প্লাস টি টু থেকে কোন পর্যন্ত এসেছে? টি ওয়ান পর্যন্ত এসেছে এদিক থেকে দেখলে। সেক্ষেত্রে কি ই ই এইটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত? ই টু। তাহলে ই টু ডট এক্স মাইনাস তার পরেরটা কত আসবে? এখানে এ অবধি কত? টি ওয়ান, টি ওয়ান থেকে অবধি এসছে জিরো, তাহলে টি ওয়ান থেকে জিরো, এখানে কত? ই ওয়ান ইন্টু ডিএক্স, তাই তো? এটা হলো গিয়ে আমার পোটেনশিয়াল। এবার এটা জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য আমার কি আছে? সিগমা বাই এপসাইলন টু, তাহলে এটা কনস্ট্যান্টটা বাইরে বার করে দাও, সিগমা বাই
এপসাইলন টু, আর এর ক্ষেত্রে মাইনাস থাকবে, তার মানে আপার লিমিটটা এটা হবে। উল্টেও দিতে পারো, টি ওয়ান প্লাস টি টু মাইনাস টি ওয়ান। সিমিলারলি এটার ক্ষেত্রে কি হবে, প্লাস সিগমা বাই এপসাইলন ওয়ান টি ওয়ান। তো এখান থেকে টি ওয়ান কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে, সিগমা বাই এপসাইলন টু টি টু প্লাস সিগমা বাই এপসাইলন ওয়ান টি ওয়ান। তাই তো, এটা দাঁড়ালো। এবার এখান থেকে যদি এবার তাহলে আমাদের পোটেনশিয়াল যেটা বেরিয়ে গেছে, এবার সি ক্যালকুলেট করবো, ক্যাপাসিট্যান্স কি হবে, সি হবে কিউ বাই ভি। তাহলে কিউ আমাদের কত, কিউ এর আগেরটার মতোই সিগমা ইন্টু এরিয়া ডিভাইডেড বাই ভি, মানে এটা বসিয়ে দাও। সিগমা কমন নিয়ে নিলাম, এর প্রথমটা কি আছে, টি টু বাই এপসাইলন টু প্লাস টি ওয়ান বাই এপসাইলন ওয়ান। এরকম আছে, সিগমা সিগমা কেটে গেল। এবার আগে কি বলেছিলাম, যে এইখানে যেটা বললাম যে এপসাইলন মানে কি হয়, কে এপসাইলন জিরো। তাহলে এপসাইলন ওয়ান মানে কি হবে, এপসাইলন ওয়ানটা ইন টার্মস অফ কে ওয়ান হবে, আর এপসাইলন টুটা ইন টার্মস অফ কে টু হবে। ঠিক আছে, আর একটা এপসাইলন জিরো হবে। তার মানে কি হবে, এপসাইলন ওয়ানটা হবে কে ওয়ান এপসাইলন জিরো, এপসাইলন টুটা হবে কে টু এপসাইলন জিরো। তাহলে ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে যেটা দাঁড়াবে, এ ডিভাইড বাই সিগমা সিগমাটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে কি দাঁড়াবে, টি টু ডিভাইড বাই কে টু এপসাইলন জিরো প্লাস টি ওয়ান ডিভাইড বাই কে ওয়ান এপসাইলন জিরো। এই এবারে এপসাইলন জিরোটা এখান থেকে কমন নিয়ে নিলে উপরে উঠে যাবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে, এপসাইলন জিরো এ ডিভাইড বাই টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে। এটা কি দাঁড়াবে, সি ভ্যালু। তাহলে এটা একটা কম্পোজিট সিস্টেম, মানে যেখানে দুখানা ডাইলেকট্রিক আছে একটা ক্যাপাসিটির মধ্যে, তার ক্ষেত্রে টোটাল ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব এরকম দেখতে হয়। এবার যদি দুটোর জায়গায় চারটে থাকে, পাঁচটা থাকে, হ্যাঁ, সেগুলো জাস্ট এক করে অ্যাড করে দিতে হবে। তাহলে যেটা জেনারেল ফর্মুলা যেটা হয়, জেনারেল ফর্মুলা একটা এরকম হয়, সি ইকুয়াল টু এপসাইলন জিরো এ যেমন তেমনই থাকে, নিচে থাকে সামেশন ওভার টি আই বাই কে আই। মানে যে কটা থাকবে সেগুলো জাস্ট অ্যাড করে দিতে হবে। দুটো থাকে তাহলে কি হবে, টি ওয়ান বাই কে ওয়ান প্লাস টি টু বাই কে টু। তিনটে থাকলে টি ওয়ান বাই কে ওয়ান হবে প্লাস টি টু বাই কে টু হবে প্লাস টি থ্রি বাই কে থ্রি হবে। এরকম যদি চারটে থাকে তাহলে জাস্ট এইটাকে জাস্ট নিচে চারটে অ্যাড হতে হতে যাবে। এবার মানে জাস্ট সিম্পল ফর্ম আর কি, মানে যে যত এন নাম্বার অফ হলে এন নাম্বার অফ টার্মস যোগ হবে। এটা জেনারেল ফর্মুলা, যদি এন নাম্বার অফ ডাইলেকট্রিক দুটো ক্যাপাসিটার প্লেটের মধ্যে থাকে। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে যে ওই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সাথে তড়িৎভেদ্যতার কি সম্পর্ক, এটা একটু মাথায় রাখবে। যে এপসাইলন যেটা হয় অন্য মিডিয়াম এক্সেপ্ট ফ্রি স্পেস, তাহলে সেক্ষেত্রে কি হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্টটি মাল্টিপ্লাই করলে অন্য মিডিয়ামে তড়িৎভেদ্যতাটা বেরোয়। ঠিক আছে, এবার এখানে আমাদের প্রবলেমে কে ওয়ান কে টু দেওয়া থাকে, কিন্তু সেটাকে এপসাইলন এপসাইলন ওয়ান এপসাইলন টু টার্মসেও লেখা যেতে পারে, জাস্ট ওই এপসাইলনটাকে কে ইন্টু কে এপসাইলন জিরো করে নিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে তো। এটা খুবই ট্রিভিয়াল আর কি, এটা এইচএসেও জিনিসটা থাকে। ঠিক আছে, যদি মনে হয় এটা সবাই জানো, তাহলে আমি এগুলো একটু তাড়াতাড়ি বলে স্কিপ করে চলে যাবো, পরে প্রবলেমের দিকে যাবো। যদি মনে হয় যে না একটু অসুবিধা হচ্ছে, ধীরে ধীরেও বলতে পারি। ঠিক আছে, তো এরপরে আহ, একটু অ্যাডভান্স যেগুলো এইচএস এর বইতে থাকে কিন্তু সিলেবাসে নেই বলে পড়ানো হয় না। তো দুটো এরকম কেস থাকে, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, আর একটা হয় স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ঠিক আছে, তো জিনিসটা কেমন ভাবে হয় সেটা আমরা একটু দেখি। তাহলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর এরকম একটা দেখতে, একটা ফাঁপা ক্যাপাসিটর টাইপের। তাহলে যে ভেতরের যেটা সারফেসটা, সেটা ধরে নেওয়া হয় যে এটা প্লাস চার্জ আছে, আর বাইরের যে তলটা সেটা ধরে নেওয়া হয় মাইনাস চার্জ আছে। এবার মাইনাস এটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়, মানে যে এক্সেস চার্জগুলো হবে সেগুলো এখান দিয়ে সব বাইরে বেরিয়ে যাবে। আর কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে এই দুটোর মধ্যে যে মিডিয়ামটা, ধরো এটা তো আর এয়ার হবে না, দুটোর মধ্যে একটা ফাঁপা যদি চোঙ হয়, তাহলে তার মিডিয়ামটা কিছু একটা ম্যাটেরিয়াল হবে, সেটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেওয়া আছে কে, আর ভেতরটার রেডিয়াস দেওয়া আছে এ, বাইরেরটা রেডিয়াস দেওয়া আছে বি। এবার এই ক্ষেত্রে যদি আমাদের বার করতে বলে, আর এক্ষেত্রে
আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এখানে একটা লাইন আছে, তাহলে এক্ষেত্রে লাইন চার্জ ডেন্সিটি লাগবে। আগেরটার ক্ষেত্রে এরিয়া ছিল, তাহলে এক্ষেত্রে কি লাগবে, লাইন চার্জ ডেন্সিটি। কত বলেছিলাম, ল্যামডা। তাহলে কিউ ইকুয়াল টু কি হয়, ল্যামডা ইন্টু এল এরকম হয়, তাই তো, টোটাল চার্জ যেটা যদি ক্যালকুলেট করতে বলা হয়। তো এইবার আমরা কি বলে প্রথমে কি করব, ইলেকট্রিক ফিল্ড করব। ইলেকট্রিক ফিল্ড করতে গেলে ইলেকট্রিক, এইটা হচ্ছে ফর্মুলাটা। হ্যাঁ, এটা এটা জাস্ট মনে রাখতে পারবো। এবার এক্ষেত্রে যদি ফ্রি স্পেস হয় তাহলে এটা জিরো হবে। আর এইটার যে লেন্থ, এলটা কি, এলটা হচ্ছে এটা টোটাল লেন্থটা, এই সিলিন্ডারের লেন্থটা হচ্ছে এল, এরকম। আর 2 π ε0 L বাই লগ অফ বি বাই এ। বিটা হচ্ছে বড় রেডিয়াস, বাইরের রেডিয়াসটা, আর এটা হচ্ছে ভেতরের রেডিয়াসটা। ডাইরেক্ট ফর্মুলাটাও মনে রাখতে পারো। তো আমি জাস্ট এখানে খুব আহ, তাড়াতাড়িতে এটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যালকুলেশনটা করে। তো প্রথমে এটার জন্য কি করতে হবে, আগের প্রবলেমটা কি করেছিলাম, যে যখনই আমার ক্যাপাসিটেন্স বার করতে হবে, ক্যাপাসিটেন্স মানে কি, কিউ বাই ভি, পোটেনশিয়াল ডিফারেন্সটা বার করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্সটা কিভাবে বার করে, এই ই থেকে। তার কারণ এই যে ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে গেলে ইলেকট্রিক ফিল্ডে জানতে হবে, তার ইলেকট্রিক ফিল্ডে জাস্ট ইন্টিগ্রেশন করে দিলেই আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবো। পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেলে তো ক্যাপাসিটেন্স বার করাটা খুবই ইজি। ঠিক আছে। তো যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে বলে, তাহলে ইলেকট্রিক ফিল্ড তো যদি সিস্টেমের ক্ষেত্রে মনে না থাকে, ইলেকট্রিক ফিল্ড যদিও এটা করিয়েছিলাম ল্যামডা বাই 2 π ε0 আর হয়, যদি মনে না থাকে তাহলে কিভাবে করবে, সাপোজ মনে নেই, তাহলে সেখান থেকে গাউস ল থেকে করা যেতে পারে। গাউস ল মানে কি ছিল, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস মানে ফ্লাক্সটা ইকুয়াল টু কি হয়, কিউ বাই ε0। তাহলে এক্ষেত্রে আমাদের কিউ মানে কি, ল্যামডা ইন্টু এল, তাই তো, ল্যামডা ইন্টু এল ইন্টু ε0 হলো। তাহলে এবার এখানে ইট ভ্যালুটা কত হবে, সেটা কিভাবে করবো, এরিয়া কত, যদি একটা সিলিন্ডার হয় তার যদি রেডিয়াস যদি আর হয়, সাপোজ এখানে আর রেডিয়াসের একটা গাউসিয়ান সারফেস কনসিডার করে নিলাম, এটার মধ্যে সব চার্জটা এনক্লোজড আছে, এরকম এরকম একটা আর রেডিয়াস কনসিডার করে নেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার এরিয়াটা কি হয়, 2 π r l, তাই তো। এটা যদি ক্যাপিটাল এল হয়, টোটাল লেন্থটা দেওয়া থাকে। হুম। তাহলে সেক্ষেত্রে কি হলো, ল্যামডা এল বাই ε0 এরকম। তাহলে এখান থেকে বাস থেকে এল এল কনসিডার কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে, ল্যামডা বাই 2 π ε0 আর। তাহলে এটা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সিলিন্ডারের ক্ষেত্রে, যে কোনো সিলিন্ডার। এবার আমাদের ক্ষেত্রে দুটো দুটো কেস আছে, সিলিন্ডার। এই ইলেকট্রিক ফিল্ডটা কোথায় হবে, ইলেকট্রিক ফিল্ডটা কোথায় হবে না, দুটো যে সিলিন্ডার আছে, একটা এ রেডিয়াস একটা বি রেডিয়াস, তার মিডিলের যে রিজিয়ন সেই রিজিয়নেই হবে। তার মানে এটা যদি আমি ইন টার্মস অফ আর এ লিখি, আরটা কি হবে, আরটা হবে বি থেকে ছোট হবে আর এর থেকে বড় হবে। এই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। যদি তার বাইরে চলে যায়, তার বাইরে চলে যায়, আরটা যদি গ্রেটার দেন বি হয়ে যায়, মানে এইটা এই অবধি তো পি, তার বাইরে যদি ইলেকট্রিক ফিল্ড করতে বলি, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড পাবো না। বা যে আর লেস দেন এ হয়, এর ভিতরেও যদি চলে আসি, একটা কন্ডাক্টর, তো কন্ডাক্টরের ভিতরে কখনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না। আগে ক্লাসে বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড কন্ডাক্টর ইজ জিরো। তাহলে এক্ষেত্রে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা জিরো। তাহলে দেখো সব রিজিয়নে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেছি। এবার এত যদি মনে রাখতে পারো যে সিলিন্ডারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, তাহলে ফাইন, মানে তোমাকে এতটা করতেও হবে না, জাস্ট এখানে ফর্মুলা বসিয়ে দিলেই হবে। ঠিক আছে। এবার ইলেকট্রিক ফিল্ড তো পেয়ে গিয়েছি, এবার পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্যালকুলেট করে ফেলো। পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে ভি মাইনাস ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন কি হবে, কোথা থেকে কত অবধি যাবে, কোথা থেকে এসছে, ম্যাক্সিমাম লিমিট আমার কত, ম্যাক্সিমাম লিমিট বি, তাই তো। বি থেকে কত অব্দি আসবে, এ অব্দি। তার কারণ এই রিজিয়নের মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ডটা পাবো, তার বাইরে নেই বা ভেতরেও নেই। তাহলে আমাদের লিমিটটা হবে বি থেকে এ। এবার যদি তার মাইনাস সাইনটা তুলতে হয়, জাস্ট লিমিটটাকে উল্টে দেবে। তাহলে কি হবে, ই ডট ডিআর। এবার এটাকে ভেঙে নাও। ইর ভ্যালু তো জানো, দেখো এই রিজিয়নে
এই রিজনে জিরো, ফলে এই রিজনে ক্যালকুলেট করার দরকারই নেই, ইজি। তাহলে এটাকে যদি যদি ইন্টিগ্রেশনটা উল্টে দিই, তাহলে মাইনাস সাইনটা প্লাস হয়ে যাবে, এ থেকে বি হয়ে যাবে। এবার ইর ভ্যালু কত? ইর ভ্যালু হচ্ছে ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর ডিআর, তাই তো? তাহলে এই ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো সব বাইরে চলে এলো। তাহলে কি করে থাকলো? ইন্টিগ্রেশন এ থেকে বি ডিআর বাই আর। এবার হচ্ছে 1/r, 1/r ইন্টিগ্রেশন করলে কি হয়? লগ হয়। ঠিক আছে, এবার এখানে ফিজিক্সের গুলোতে সব ওই লগ অফ ই বেস নেওয়া হয়। ঠিক আছে, লগ অফ ই বেস সামথিং এক্স, তার মানে সেটাকে কি হয়? এল এন লেখা হয়, এল এন অফ এক্স। ঠিক আছে, এল এন মানে কিছুই না, লগের বেসটা ই আছে। তো এখানে তাই হবে, ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এল এন অফ আর। তার লিমিট কি আছে? এ থেকে বি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দাও। তাহলে কি দাঁড়াবে? ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এল এন অফ বি মাইনাস এল এন অফ এ। এবার লগ অফ এ মাইনাস লগ অফ বি করলে কি হয়? লগ অফ এ বাই বি, ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 এল এন অফ বি বাই এ। সিম্পল হয়ে গেল। এইবার আমরা পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গিয়েছি। এবার তাহলে আমরা কি করব? ক্যাপাসিটেন্স বার করব। তাহলে ক্যাপাসিটেন্স কি হবে? সি ইকুয়াল টু কিউ বাই ভি, তাই তো? কিউ মানে আবার কি? কিউ মানে তো প্রথমে লিখে রেখেছিলাম ল্যামডা ইন্টু এল, এই তো উপরে তো লিখে রেখেছিলাম ল্যামডা ইন্টু এল, তাই তো? যেহেতু এটা সিলিন্ডার, তার মানে লাইন চার্জ ডেন্সিটি হবে, তাহলে ল্যামডা ইন্টু এল ডিভাইড বাই ভি আমার কত? এটা ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 ইন্টু লগ অফ বি বাই এ, এরকম। তাহলে ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 পাই এপসাইলন 0টা উপরে উঠে গেল। তাহলে কি হবে? 2 পাই এপসাইলন 0 এল বাই এল এন অফ বি বাই এ। এটা হলো কি আমার ক্যাপাসিট্যান্স। ফর্মুলাটা 2 পাই এপসাইলন 0 এল এল এন বি বাই। কোনো কোশ্চেন ছিল কি? আচ্ছা, কেউ তো জয়েন করবে। আচ্ছা, ঠিক আছে। তো এটা ধরো একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কত। ঠিক আছে, এবার দেখো, এটা যদি লেন্সটা এল বলে, এবার যদি ইউনিট লেন্থ একক দৈর্ঘ্যের ক্ষেত্রে বলা হয়, তাহলে কি হবে? জাস্ট এল দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াবে? 2 পাই এপসিলন 0 বাই এল এন বি বাই এ। তাই কি হয় মনে রাখবে? এই 2 পাই এপসিলন 0 এলটা উপরে থাকবে, নিচে যেটা থাকবে ডিনোমিনেটরে, এটা এল এন বি বাই এ। বিটা কি হবে? বিটা হবে হচ্ছে বড় রেডিয়াসটা, মানে বাইরেরটা, বাইরের এই সারফেসটা রেডিয়াসটা ভাগ এটা ছোটটা, ভেতরের সিলিন্ডারের রেডিয়াসটা। এইভাবে মনে রাখলে মোটামুটি সুবিধা হবে। ঠিক আছে, এটা এটা বোঝা গেল? তাহলে কোনো কোশ্চেন নেই? ঠিক আছে, বেশ। তো এটা গেল সিলিন্ড্রিক্যাল। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে প্রচুর কোশ্চেন আসে, তো সেটা হচ্ছে যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। ঠিক আছে, এটাও সেম, এটাও এইচএস এর বইতে কিন্তু আছে, কিন্তু ওই এইচএস এর সিলেবাসে নেই বলে এটা পড়ানো হয় না, এটা অনার্সে বা পাশে পড়ানো হয়। তো এই ক্ষেত্রে ফর্মুলাটা এরকম: 4 পাই এপসিলন 0 এবি বাই বি মাইনাস এ। এটা কি, বিটা কি? এটা হচ্ছে ওই ভিতরে, এটা স্ফেরিক্যাল, মানে এটা গোলীয়, গোলীয় তলের ধরো। ঠিক আছে, তাহলে একটা টোটালটা যদি একটা যদি এই একটা গোলীয় তল যার রেডিয়াস হচ্ছে এ, আর একটা বড়, এটা হচ্ছে বি। ভেতরেরটা বাইরেরটা যদি প্লাস চার্জ হয়, ভেতরেরটা মাইনাস চার্জ, মাইনাসটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার। তাহলে এটা রেডিয়াস এ, তাহলে এরকম ফর্মুলাটা হবে 4 পাই এপসিলন 0 এবি বাই বি মাইনাস এ, মানে যেটা বড় হবে তার থেকে ওটা সেপারেট করে দিতে হবে। ঠিক আছে, এবার এইটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এটাও অনেকটা ওই আগেরটার মতোই, একই রকম। এবার এইখানে কিন্তু অনেক আরো অনেক বইতে যেটা থাকে, এটা হচ্ছে যে এই ভেতরেরটাকে প্লাস চার্জ দিয়ে, বাইরেরটাকে মাইনাস চার্জ দিয়ে এটাকে গ্রাউন্ড করে দেয়। একই, মানে জিনিসটা একই, ফর্মুলা একই আসবে, ক্যালকুলেশনে একই আসবে। হ্যাঁ, মানে কোনো তাতে কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে টোটাল চার্জ কত? সিস্টেমটা টোটাল চার্জ
টোটাল চার্জ ধরে নিলাম, এটাতে কিউ আছে, এটাতে প্লাস কিউ আছে, এটাতে মাইনাস কিউ আছে, টোটাল চার্জ আমরা কিউ হিসেবে ধরে নেব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, সবার প্রথমে ক্যাপাসিট্যান্স বার করতে গেলে সবার প্রথমে যেটা করতে হয়, আগেরটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড বার করবো। ইলেকট্রিক ফিল্ড যদি মনে না থাকে স্ফেয়ারের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড খুব সহজ, তাও ইন কেস সাপোজ মনে নেই, তাহলে সেটা আমরা কিভাবে করবো, গাউস ল থেকে করে নেবো। গাউস ল থেকে কি আসবে, হ্যাঁ কেউ কিছু বলছে? হ্যালো, কোনো কোশ্চেন আছে? বুঝলাম না। ঠিক আছে, হ্যাঁ তো যেটা বলছিলাম, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডটা প্রথমে ক্যালকুলেট করে ফেলবো। কিভাবে করবো, তাহলে গাউস ল থেকে করবো, ইন্টিগ্রেশন, অবশ্যই ক্লোজ ইন্টিগ্রেশন কি হবে, ই ডট ডিএস ইকুয়াল টু কি হবে, কিউ বাই এপসাইলন জিরো, তাই তো? তাহলে এটা যদি স্ফেয়ার হয়, স্ফেয়ার বা গোল, এটা বল হয়, তাহলে তার ক্ষেত্রে এরিয়া কি হয়, থ্রি ডাইমেনশন সিস্টেম, তার মানে তার এরিয়াটা হবে 4 পাই r স্কয়ার। তাহলে যদি সাপোজ আমার এখানে আর রেডিয়াসের একটা আরেকটা গলীয় গাউসিয়ান তল যেটা বলে হয়, এরকম একটা কনসিডার করে নেওয়া হয়। গাউসিয়ান যেটা করা হয়, আর রেডিয়াসের তল কল্পনা করে নিয়েছি, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, স্মল আর। তাহলে সেক্ষেত্রে কি হবে, ই ইন্টু 4 পাই r স্কোয়ার ইকুয়াল টু কি হবে, কিউ বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে ইটা বেরিয়ে যাবে ইজিলি, কিউ বাই 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার। এটা হবে গিয়ে ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই সিমিলারলি এই ইলেকট্রিক ফিল্ডটা কোন রিজিয়নে, এই দুটোর মিডিলে। ঠিক আছে, মানে এই মিডিলেই তো হবে, তাহলে কারণ এর ভেতরে আর একটা কন্ডাক্টর, বাইরে কিছু নেই, কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তাহলে এটা কোন রিজিয়নে, আরটা কি হবে, বির ভেতরে, এর বাইরে, এ লেস দেন আর লেস দেন বি, এই রিজিয়নে হবে। ঠিক আছে, আর বাকি রিজিয়ন গুলোতে কি হবে, বাকি রিজিয়ন মানে কোনটা, ওই সিমিলার আগেরটার মতো সেম। এটার ক্ষেত্রে একটা গ্রেটার দেন বি, একটা লেস দেন এ, মানে একটা ওই স্ফেরিক্যাল কন্ডাক্টরের বাইরে, আর একটা হচ্ছে ছোট ছোট যে কন্ডাক্টর তার ভেতরে। তাহলে কন্ডাক্টরের ভেতরে খুব সময় ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, তাহলে এটা জিরো হবে কোন রিজিয়নে, আর লেস দেন এ, মানে এই এখানে যদি কোনো একটা পয়েন্ট নেওয়া হয়, কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে না। আর কি হতে পারে, আর গ্রেটার দেন বি, তাহলে এই দুটো ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইবার যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড পাওয়া গেছে, এবার যদি আমরা এবার কি করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্স, সিমিলারলি ওইটার মতোই পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ক্যালকুলেট করব। পোটেনশিয়াল ডিফারেন্স ভি কত হবে, ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন এক্ষেত্রে কত, এই একই রকম, মাইনাস বি থেকে এ, আগেরটা যেরকম করেছিলাম সেম। আগেরটা কি ছিল, মাইনাস বি থেকে ই ডট ডিআর, এখানেও তাই হবে। এইবার দেখো বাকি রিজিয়ন গুলো তো জিরো, তাহলে আমরা সেই রিজিয়নে সব জিরোই আসবে, তাহলে শুধুমাত্র একটা রিজিয়নে করলেই হবে। তাহলে ইন্ডিকেশনের মাইনাসটা ওটাতে হয়, তাহলে কি হবে, লিমিটটা উল্টে যাবে, এ থেকে বি। তাহলে কিউ এর ভ্যালুটা কত আছে, কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর স্কোয়ার, কিউ বাই 4 পাই এপসিলন জিরো আর স্কোয়ার। তাহলে দেখো কিউ বাই 4 পাই এপসিলন, ওখানে ডিআর আছে অবশ্যই, তাহলে এই পার্টটা তো কনস্ট্যান্ট, কিউ বাই 4 পাই এপসিলন জিরো, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো। আর ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো, এ থেকে বি, 1/r স্কোয়ার ডিআর। 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কি হয়, r⁴n যদি হয়, তার ইন্টিগ্রেশন করলে কি হয়, r⁴n+1 ডিভাইড বাই n+1, তাই তো? তাহলে এখানে কি আছে, 1/r স্কোয়ার মানে r⁻², তাহলে কি হবে, r⁻² + 1 ডিভাইড বাই -2 + 1, তাই তো? তাহলে কি দাঁড়াবে এখানে,
-2 + 1 মানে কি -1, তার মানে 1/r, আর এখানে একটা মাইনাস, তাহলে -1/r, তাহলে 1/r² ইন্টিগ্রেশন করলে কি দাঁড়াবে -1/r, তাহলে q/4πε0 -1/r, লিমিটটা কি আছে এ থেকে বি। কেন? এটা হচ্ছে এই ভেতরের স্ফিয়ারটা রেডিয়াস, বিটা হচ্ছে বাইরের স্ফিয়ারটা রেডিয়াস। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এটা ভ্যালুগুলো বুঝিয়ে দাও, লোয়ার আপার লিমিট লোয়ার লিমিট বুঝিয়ে দিলে কি দাঁড়াবে q/4πε0, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে সেটাকে কম্পেনসেট করতে গেলে কি হবে, এটা আগে আসবে 1/a - 1/b, ইজিলি কি হচ্ছিল 1/b - 1/a, বাইরে একটা মাইনাস আছে সেই জন্য এটা জাস্ট উল্টে যাবে, একবারও করে দিতে পারো। তাহলে আমরা তো কি বলে পোটেনশিয়াল ডিফারেন্সটা পেয়ে গেছি, তাহলে ক্যাপাসিট্যান্স কত হবে, ধারকত্ব আমাদের কি হবে, কি হয় q/v, তাহলে কিউটা থাক, ভির ভ্যালু কত, এটা q/4πε0 1/a - 1/b, তাহলে কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর এই 4πε0টা উপরে উঠে যাবে 1/a - 1/b এরকম। এবার এটাকে কিছুই না, এটাকে জাস্ট সিম্পল লসাগু করো, তাহলে লসাগু কি হবে, এবি লসাগু হবে, এবিটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে 4πε0 এবি, আর নিচে কি পড়ে থাকবে বি মাইনাস এ, এটাই হলো আমাদের সি। এটা হচ্ছে গোলীয় তলের ধারকত্ব। হ্যাঁ, এবার গোলীয় তল মানে একটা তল তো কখনোই হতে পারে না, কারণ ধারকত্ব বার করতে গেলে ইকুয়াল অ্যামাউন্টের অপোজিট চার্জ কিছু ডিস্টেন্স সেপারেট আউট করে থাকতে হবে। ঠিক আছে, তো এটাকে মনে রাখবে, আগেরটার মতো 4πε0 এবি থাকবে, নিচে যে টার্ম যেটা থাকবে এটা বি মাইনাস এ, তার মানে বড়টা রেডিয়াস থেকে ছোটটা রেডিয়াস ডিভাইড করে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল, কারো কোনো কোশ্চেন আছে কি, কিছু একটা আওয়াজ আসছে কারো মাইক্রোফোন অন আছে নাকি? দেখি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে কোন কোন কেসটা করা হলো, যে ক্যাপাসিটরের যে জেনারেল কেস যেগুলো, ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কিভাবে ধারকত্ব কিভাবে ক্যালকুলেট করে তার কয়েকটা এক্সাম্পল, যেমন প্যারালাল প্লেট ক্যাপাসিটরের, কেমন প্যারালাল প্লেট ক্যাপাসিটরের স্পেশাল কেস যেটা, এটা হচ্ছে যে কম্পোজিট ডাইলেকট্রিক মিডিয়াম, মানে একের অধিক ডাইলেকট্রিক মিডিয়াম দুটো প্লেটের মধ্যে আছে। সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হয়। তারপরে যেটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটির ধারকত্ব কেমন দেখতে হয়, কিভাবে সেটার উপর ডিপেন্ড করে। সেম জিনিসটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে। এবার এখানে জিনিসটা মাথায় রাখতে হবে, স্ফেরিক্যাল ক্যাপাসিটর এরকম আছে, তবে প্রবলেম হয়তো এখানে আরেকটা তল দিয়ে দিল, সেটা বাইরে গ্রাউন্ড, হ্যাঁ, এটা কিন্তু জাস্ট এরকম ভাবে আরেকটা হবে -1/c। সাপোজ এখানে এ আছে, বি আছে, তারপর যদি আরেকটা এরকম সি রেডিয়াস হলো আরেকটা বলে দেয়, সেটা চার্জ একটা আছে, তাহলে সেটা অবভিয়াস সেটা মাইনাস হবে, তাহলে সেই লাস্টেরটাকে ধরো এরকম গ্রাউন্ড করে দেওয়া হয়েছে, কানেক্ট করে, তাহলে সেক্ষেত্রে বললো যে তার ধারকত্ব কত, তাহলে সেক্ষেত্রে কিছুই চেঞ্জ হবে না, এই অবধি সেম থাকবে, জাস্ট এইখানে একটা 1/a যেমন করেছো -1/b, আর একটা -1/c করে দিলে যা হবে তাই। তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে, এ বি সি আর একটা টার্ম আসবে, কারণ আরেকটা সি রেডিয়াস হলো আর একটা স্কোয়ার চলে এসছে, তাহলে কি হবে 4/ε0 এবিসি, তাহলে কি বি মাইনাস, এখানে লসাগু হবে এবিসি লসাগু হবে, তাহলে সেটা যেটা বিয়োগ করলে যেটা হবে এবি মাইনাস বিসি মাইনাস সি, এরকম কিছু একটা টার্ম আসবে, জাস্ট সিম্পল ওটাকে অ্যাড অন করে দিতে হবে। ঠিক আছে, যদি আরেকটা দুটোর জায়গায় তিনটে থাকে, এরকম একটা প্রবলেম কোনো একবার জয়েন্ট টেস্ট ছিল, এবং তিনটে স্পেয়ার হলো, তো এরকম প্রবলেম আসতেই পারে। বেশ, এটা এটা বোঝা গেল। ঠিক আছে, এবার কোনো কোশ্চেন আছে কি এই পর্যন্ত? দেখে নাও একবার, ঠিক আছে কি। আচ্ছা, আগের দিনের ক্লাসের নোটটা কিন্তু শেয়ার করে দিই, তোমরা পেয়েছো তো, না পেলে বলো, আরেকবার পাঠিয়ে দেবো।
বেশ। তো এরপরে আমরা আজকে এই রিলেটেড কিছু প্রবলেম এমসিকিউ আমরা দেখব। তো সব থেকে সোজা প্রবলেমটা দিয়ে শুরু করি। তো কোশ্চেনটা বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি দ্যাট ক্যান বি স্টোরড ইন এ ক্যাপাসিটর। মানে একটা ধারকে কত ম্যাক্সিমাম এনার্জি স্টোর করতে পারে। তা সেটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? চারটে অপশন। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এরিয়া অফ দ্য ক্যাপাসিটর, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স অফার, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড, ম্যাক্সিমাম কারেন্ট পাসিং থ্রু দ্য ক্যাপাসিটর। এটা কি মনে হচ্ছে কোনটা হতে পারে পসিবল, কোনটা কোন অপশনটা ঠিক হতে পারে এবং কেন? একটা অপশন, একটা হচ্ছে এরিয়ার উপর ডিপেন্ড করবে, একটা রেজিস্ট্যান্স এর উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা বলছে কারেন্ট। এই চারটে অপশন, এরিয়া, রেজিস্ট্যান্স, ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট। মানে কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটার উপরে আমাদের এই ধারণ ক্ষমতা বা ধারকত্ব টা ডিপেন্ড করবে। কোনটা বাড়ালে ধারকত্ব বাড়বে, হ্যাঁ, কোনটা কমালে ধারকত্ব কমবে। কি হতে পারে একটা গেস? আরেকবার বলি কোশ্চেনটা। কোশ্চেনটা বলছে যে ম্যাক্সিমাম এনার্জি স্টোরড ইন এ ক্যাপাসিটার। তাহলে আহ, কোন ম্যাক্সিমাম এনার্জিটা ক্যাপাসিটার স্টোর করতে পারে? এটা কিন্তু আমি একদম প্রথম স্লাইডেই বলেছিলাম, যে ক্যাপাসিটারের ক্ষেত্রে এনার্জিটা কোথায় স্টোর থাকে। একদম প্রথম স্লাইডে বলেছিলাম এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড উইদিন দ্য ফিল্ড নট অন দ্য চার্জ। এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটা যদি Q1 চার্জ থাকে, সেখানে যদি আরেকটা Q2 চার্জ নিয়ে আসতে হয়, দুটোই যদি সেম হয়, মানে একটা প্লাস হলে এটা যদি প্লাস হয়, তাহলে সেটাকে যদি নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, এটা কি তার মধ্যে কি হবে? রিপালশন হবে, এটা বিকর্ষণ বল কাজ করবে। বিকর্ষণ বলটা কখন কাজ করবে? যখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করবে, তখনই ও রিপালশনটা কাজ করবে। তার রিপালশনের যে ডিস্টেন্সটা হবে, ঠিক আছে? তাহলে চার্জের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে না কত অ্যামাউন্টের চার্জ নিয়ে আসছে, ডিপেন্ড করবে ফিল্ডের উপরে। ঠিক আছে? তাহলে এনার্জি যে স্টোরটা হবে, এনার্জি কোথায় স্টোর হবে? ফিল্ডে। তাহলে এখানে কোশ্চেনটা দেখো, এখানে ওই সেম ওই জিনিসটাকেই কোশ্চেন করে দেওয়া হয়েছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি স্টোর ইন এ ক্যাপাসিটার। একই ব্যাপার, ক্যাপাসিটারের ক্ষেত্রেও জিনিসটা সেমই হবে। তাহলে দেখো এরিয়ার উপর ডিপেন্ড করে না, এরিয়ার উপর ডিপেন্ড করে যদি যেটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয়, তখনই সেটা এরিয়া হবে। যে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এটার ক্ষেত্রে এটা ফর্মুলা ছিল এপসিলন জিরো এ বাই ডি। কিন্তু দেখো এই স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে এরিয়ার কিন্তু কোনো ডিপেন্ডেন্স নেই। এরিয়া যা খুশি হতে পারে, শুধুমাত্র রেডিয়াস আর এই লেন্থটার উপর ডিপেন্ড করে। তাহলে এটা তো জেনারেল কোশ্চেন, এখানে তো কোন ধরনের ক্যাপাসিটর স্পেসিফাই করে দেয়া নেই। তাহলে সেখানে এরিয়ার উপরে কিভাবে ডিপেন্ড করবে ম্যাক্সিমাম এনার্জি, সেটা তো বলা বলা যাবে না। তাহলে রেজিস্ট্যান্সের সাথে কোনো গল্পই নেই, ও কোনো কন্ডাক্টর হবে দুটোর মধ্যে ডাইলেকট্রিক, তাহলে রেজিস্ট্যান্স ওর মধ্যে দিয়ে কারেন্ট তো যাবেই না। ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম কারেন্ট হবে না। তাহলে কোন অপশনটা বাদ গেল? এটা এরিয়া হলো না, কারেন্ট যাবে না, হবে না, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হতে পারে না। তাহলে যেটা আমার মোস্ট প্রবাবল অপশন, এটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড। এটা আগেই বলেছিলাম যে এনার্জি কোথায় স্টোর করে? ফিল্ডে স্টোর করে। ঠিক আছে, বোঝা গেল? কেন বলছো? দেখো কি বলেছি, এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি বলেছি, কিন্তু ক্যাপাসিটেন্স বলিনি। ঠিক আছে? আর যদি ক্যাপাসিটেন্সও বলো, তাও কিন্তু সবকটা এর ক্ষেত্রে সবকটা বিভিন্ন টাইপের ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু এরিয়ার উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? এনার্জি সবসময় ফিল্ডে স্টোর হয়। এই যে এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবে, এই পয়েন্টটা, যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড ইন দ্য ফিল্ড নট অন দ্য চার্জ। তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন যত বেশি হবে, দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেন বেশি হলে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সটা তত কম হবে। আমার নিচেরটা বেড়ে গেলে এই ক্যাপাসিটেন্স বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এনার্জি স্টোরটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে, ম্যাক্সিমাম এনার্জি। তাহলে এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে, এরিয়ার উপর নয়। বোঝা গেল? বেশ বেশ। কারো আর কারো ডাউট থাকলে বলতে পারো। হ্যাঁ, মানে এটা কিন্তু খুব সহজ কোশ্চেন, কিন্তু খুব
ভুল হওয়ার মতো কোশ্চেন। বেশ, তারপরের প্রবলেমটা দেখা কি আছে। পরের প্রবলেমটা বলছে যে ইনিশিয়ালি the potential difference of a 4 microfarad capacitor is 30 volt, then it is changed to 40 volt, ঠিক আছে। what is the increase in energy? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কত হয়, এখানে একটু লিখে দিই। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি stored in a capacitor is half of c v square, ঠিক আছে। তাহলে ইউ ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কোয়ার, এটা এই ফর্মুলাটা মাথায় রাখবো, এটা খুব ইজি, এটা 11-12 পড়ানো হয়, ঠিক আছে। তো এখানে যেটা মাথায় রাখতে হবে, সিটা কি, সিটা তো ক্যাপাসিটর অর্থ বোঝা গেল। ভিটা কি, ভিটা কিন্তু পোটেনশিয়াল, সে পোটেনশিয়াল, পোটেনশিয়াল কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমি যেটা লিখেছি ওটাই কিন্তু, ঠিক আছে। তো এবার কোশ্চেনটা আসা যাক। কোশ্চেনটাই বলেছে যে ইনিশিয়ালি দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, এই পোটেনশিয়াল ডিফারেন্স বলে দেওয়া আছে কত, অফ এ 8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইজ 30 ভোল্ট, ঠিক আছে। তাহলে কি কি দেওয়া রয়েছে আমাদের, ইনিশিয়াল সাপোজ পোটেনশিয়াল ডিফারেন্স ধরে নিলাম V1, কত দেওয়া আছে 30 ভোল্ট। আর ক্যাপাসিটেন্স দেখো, ক্যাপাসিটেন্স একটাই ক্যাপাসিটেন্স, তাহলে সি লিখলাম, সি কত দেওয়া আছে 8 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড মানে কি, এক মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6 হবে, তাহলে 8 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, ঠিক আছে। এটা হবে গিয়ে আমাদের ক্যাপাসিটেন্স। এবার বলেছি ইনক্রিজ ইন এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি প্রথমে ছিল 30, তারপরে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল গিয়ে 40। তাহলে আমাদের কি বলে এনার্জি কতটা হবে, এনার্জি স্টোর, তাহলে ইউ ওয়ান কি হবে, প্রথম ক্ষেত্রে ইউ ওয়ান হবে হাফ অফ সি ভি ওয়ান স্কোয়ার, আর ইউ টু কত হবে, পোটেনশিয়াল যখন ভি টু তে চলে গেল তাহলে কি হবে হাফ অফ সি ভি টু স্কোয়ার। এবার বলেছে চেঞ্জ ইন ইনক্রিজ ইন এনার্জি, ইনক্রিজ ইন এনার্জি মানে কি, ইউ টুটা অবশ্যই বড় হবে, তাহলে ইনক্রিজ ইন এনার্জি ডেল্টা ইউ, এটা আমাদের ইনক্রিজ ইন এনার্জি ডেল্টা ইউ কত হবে, ইউ টু মাইনাস ইউ ওয়ান, এই তো। তাহলে হাফ অফ রুট থেকে সি কমন চলে যাবে, তাহলে কি করে থাকবে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, এরকম থাকবে। এবার এখানে সবকিছু ভ্যালু বলে দেওয়া আছে, জাস্ট পুট করে একটা ছোট্ট ক্যালকুলেশন। তাহলে কত হবে হাফ ইন্টু সির ভ্যালু কত 8 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি টুর ভ্যালু কত, ভি টুর ভ্যালু হচ্ছে গিয়ে 40 স্কোয়ার মাইনাস 30-এর স্কোয়ার। এবার এই ক্যালকুলেশন এইবারে আশা করি সবাই পারবে, এবার ওটা কত হবে। তো এবার একটা করে বলো তো কোন অপশনটা হচ্ছে তাড়াতাড়ি। ও, আর এটা ইউনিট কি হবে, ইউনিট অবশ্যই জুল হবে, কারণ সব এসি ইউনিটে আছে, তাহলে এনার্জি ইউনিট জুল, বুঝে গেল। ঠিক আছে, এবার করা যাবে তো এটা, জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে। কোনটা, কোন অপশনটা হচ্ছে, অপশন এ, দেখি
নিতে 28, চল্লিশ স্কোয়ার মানে 1600 আর 900 তারপরে 4, হ্যাঁ এরকম 28-এর কাছাকাছি আসবে। 10 আগে অর্ডারটা দেখে না, 10⁻⁴, এটা অলমোস্ট 28 ইন্টু 10⁻⁻, এখানে দুটো শূন্য আসবে, এখানে 10⁻⁶ থেকে 10⁻⁴, জুল। অপশন এ ইজ কারেক্ট। বোঝা গেল? এরকম প্রবলেম কিন্তু প্রচুর আসে। বেশ, যদি এইটা বোঝা গিয়ে থাকে, এইটা ট্রাই করা যাক। এখানে বলছে the capacitor of capacitance 5 microfarad is charged to 50 volt. Another capacitor of capacitance 7 microfarad charged to 42 volt. These two are connected together. On doing so, what is the energy loss by the 5 microfarad capacitor? কি বলছে কোশ্চেনটা ভালো করে দেখো। এখানে দুটো ক্যাপাসিটর আছে, ঠিক আছে? দুটো ক্যাপাসিটর আছে। প্রথমটা C1, তার মানে কি বার কত এনার্জি লস, তাহলে কত C1টা কত দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড, C2 কয়েকটা কত দেওয়া আছে, C2 আরেকটা ক্যাপাসিটর আছে, another capacitor of capacitance 7 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? তাহলে এইবার তাহলে প্রথমটার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা কতগুলো দেওয়া আছে, V1 কত, V1 হচ্ছে কি 50, পরেরটার ক্ষেত্রে V2 কত 42 ভোল্ট। এইবার এই বলা যে দুটো ক্যাপাসিটরকে এবার কানেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে যদি এরকম দুটো ক্যাপাসিটর থাকে, এই একটা ক্যাপাসিটর, এই আর একটা ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে এটা C1, এটা C2, প্রথমে দুটো আলাদা আলাদা ছিল, তাদের জন্য একটা পোটেনশিয়াল ছিল V1, একটা পোটেনশিয়াল ছিল V2। এবার এই দুটোকে একটা সার্কিট দিয়ে এরকম ভাবে কানেক্ট করে দেওয়া হবে। তাহলে কমন দুটো মিলে একটা কমন পোটেনশিয়াল হবে, সেই পোটেনশিয়ালটা এখানে দেখাবে যে একটা ভোল্টমিটার লাগিয়ে দাও, ঠিক আছে? তাহলে দুটো যদি এরকম কম্বাইন করে দেওয়া হয়, তাহলে এই কমন পোটেনশিয়াল কি হবে তার একটা ফর্মুলা আছে, আমি বলে দিচ্ছি। এই কমন পোটেনশিয়াল ভি, এটা হয় হচ্ছে কি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, ঠিক আছে? যদি এটা কখন হবে, যখন হচ্ছে যে দুটো দুই বা তার বেশি হতে পারে, হ্যাঁ এখানে দুটো আছে বলে C1 C2, তিনটে থাকলে C3 V3 এরকম হতো। তাহলে কি হবে দুটোর ক্ষেত্রে যদি কমন পোটেনশিয়ালটা কি হবে, প্রথমটার ক্যাপাসিটেন্স ইনটু তার পোটেনশিয়াল প্লাস দ্বিতীয়টার ক্যাপাসিটেন্স ইনটু তার পোটেনশিয়াল, ভাগ কি দিয়ে ভাগ করতে হবে, দুটো ক্যাপাসিটেন্সের সবগুলো ক্যাপাসিটেন্স যোগ করে দিতে হবে। যদি n নাম্বারের ক্ষেত্রে হয়, তাহলে এটা যদি জেনারেল ফর্মুলা লিখি তাহলে কি হবে, CI VI সমবার I ডিভাইড বাই সমবার CI। তার মানে সিভির C ইন্টু ভি তার যোগ করে দিতে হবে সব, নিচেটা শুধু সি গুলো যোগ, ঠিক আছে? এটা জেনারেল ফর্মুলা, কারণ এটা দুটো জায়গায় তিনটে আসতে পারে, চারটে আসতে পারে, ঠিক আছে? তো এটা হলো কি কমন পোটেনশিয়াল। তাহলে কমন পোটেনশিয়াল কখন হবে, দুটো কানেক্টেড টুগেদার, তারপরে হলো কি কমন পোটেনশিয়াল। এইবার বলেছে হোয়াট ইজ দ্য এনার্জি লস বাই দ্য 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তাহলে 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারের ইনিশিয়াল কত এনার্জি ছিল, U1 কত, দুটো কানেক্ট করার আগে এনার্জি লস্ট বলেছে, তার মানে কি ওর আগের এনার্জির থেকে পরের এনার্জিটা বিয়োগ করে দিলে এই এনার্জি লসটা বেরিয়ে যাবে। তাহলে আগে কি ছিল, আগে ছিল হাফ অফ C1 V1 স্কোয়ার, তাই তো? এটা ছিল ওর আগে, দুটো কানেক্ট করার আগে। এবার দেখো দুটো যদি কানেক্ট করে দেওয়া হয়, কানেক্ট করে দেওয়ার পরে দুটো তো আর ইন্ডিভিজুয়াল আর কোনো পোটেনশিয়াল থাকলো না, দুটো দুটো হবে, এটা হচ্ছে কি কমন পোটেনশিয়াল হবে। তাহলে যদি আফটার after connected together both the capacitor will have
the same common potential, তাই না? যখন দুটোকে কানেক্ট করে দেওয়া হয়েছে তখন আর ইন্ডিভিজুয়াল ভি ওয়ান ভি টু থাকতো না, তখন এই কমন পোটেনশিয়াল হয়ে গিয়ে দাঁড়াবে। তাহলে কমন পোটেনশিয়াল কত? কমন পোটেনশিয়ালটা ক্যালকুলেট করে ফেলো। কমন পোটেনশিয়াল কি, ফর্মুলা কি? সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু প্লাস সি ওয়ান প্লাস সি টু। তাহলে ভি কমন কি দাঁড়াবে? সি ওয়ান ভি ওয়ান, সি ওয়ান কত? 5, ঠিক আছে? তাহলে 5 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে করে নাও সব এসআই ইউনিটে। সি ওয়ান ইন্টু ভি ওয়ান কত? 50 প্লাস এটা কত হবে? সি টু, সি টু মানে কত? 7 ইন্টু 10⁻⁻6 ইন্টু তার পোটেনশিয়াল কত ছিল? 42, এটা হয়ে গেল। তারপরে কি সি ওয়ান প্লাস সি টু, তাহলে 5 ইন্টু 10⁻⁻6 প্লাস 7 ইন্টু 10⁻⁻6। এটা ঝটপট করে বলো তো কমন পোটেনশিয়ালটা কত আসছে? জাস্ট এই ভ্যালুগুলো পুট করে দেবো। কমন পোটেনশিয়ালের ফর্মুলা সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। কত আসছে কমন পোটেনশিয়ালের ভ্যালুটা? করেই নি এখন। ক্যালকুলেশনটা ঠিকঠাক করতে হবে, কারণ যে অপশনগুলো দেখো কাছাকাছি 2.25, 2.35, 2.45, মানে একটুখানি ভুল হলে অন্য অপশন চলে আসবে। এবং এখানে ক্যালকুলেশন তো খুবই ইজি। 10⁻⁻6 কমন নিয়ে উপর থেকেও কেটে যাবে, নিচের থেকেও কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে থাকলো? 5 ইন্টু 50 প্লাস 7 ইন্টু 42, নিচে 5 প্লাস 7। এই সিম্পল ক্যালকুলেশন করতে কত সময় লাগছে? তারপরে কত দাঁড়াবে? কেউ কেউ কি করলো? এটা করলে কত আসবে আমি রেখে দিচ্ছি। এটা আসবে অলমোস্ট 44.4 অথবা 44.5 এরকম, এই রিজিয়নে আসবে। তাহলে কমন পোটেনশিয়ালের ভ্যালুটা হলো গিয়ে এত বলবো, ঠিক আছে? কমন পোটেনশিয়াল পেয়ে গিয়েছো। এবার কোশ্চেনটা কি ছিল? যে এনার্জি লস্ট বাই দ্য 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তাহলে এনার্জি লস কি হবে? এনার্জি লস বাই দ্য 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, হাফ এর প্রথম এনার্জি কত ছিল? হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার। পর এনার্জি কত হলো? হাফ অফ সি ভি স্কোয়ার। ইউ টু কত হবে? হাফ অফ সি ওয়ান ভি স্কোয়ার। তার কারণ তখন যখন দুটো কে কানেক্ট করে দেওয়া হচ্ছে, যখন দুটো দেওয়া কানেক্টেড টুগেদার, তার মানে কি দুটোর পোটেনশিয়াল মানে কি হবে? কমন পোটেনশিয়াল হবে, তাই তো? তখন আর ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল হবে না। সেকেন্ড সেকেন্ড ক্যাপাসিটরটা ভুলে যাও, এখন আমাদের প্রথমটা 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের জন্য এনার্জি লস বার করতে বলেছে। তাহলে 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের জন্য ইনিশিয়াল এনার্জি কি ছিল? প্রথমে দুটো কানেক্ট করার আগে হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার। তাহলে এনার্জি লস করতে গেলে কি হবে? হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার। এটা মাইনাস কি, তার দুটো কানেক্ট করে দেওয়ার পরে পোটেনশিয়াল এনার্জি কত হলো? হাফ অফ সি ওয়ান ভি স্কোয়ার। ভিটা কি? কমন পোটেনশিয়াল। এটা হাফ অফ সি ওয়ান ভি স্কোয়ার। এবার এখান থেকে হাফ অফ এটা কমন নিয়ে নাও, হাফ অফ সি ওয়ানটা। তাহলে কি পড়ে থাকে? ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এর সব কিছুর ভ্যালু জানা আছে, তাহলে বসিয়ে দাও। হাফ সি ভ্যালু কত? 5 ইন্টু 10⁻⁻6। ভি ওয়ান কত? ভি ওয়ান মানে কত? ভি ওয়ান মানে ছিল 50। তাহলে 50 স্কোয়ার মাইনাস
আমাদের কমন এটা কত বেরিয়েছে 44.4 স্কয়ার। তো এটা জাস্ট ক্যালকুলেট করে দেখো কত আসে। ঠিক আছে, কত আসছে রাফলি মোটামুটি? এটা করলে রাফলি যে ভ্যালুটা আসবে এটা এরকম 0. এটা অবশ্যই জুলে আসবে, তাই না? কারণ সবগুলো আমরা এসআই ইউনিটে কনভার্ট করে নিয়েছি, মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাড করে নিয়েছি, এটা ভোল্টই আসবে, এটা জুলে আসবে। এটা ভ্যালুটা আসবে 0.00225। ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসবে। তাহলে এর অপশন কোনটা হচ্ছে? এটা জুলে এসছে। এবার এখানে সব মিলি জুলে দেওয়া আছে। মিলি জুল মানে কি? 10⁻³ তাহলে এটাকে 10⁻³ করলে 3 ঘর 5.2.25 এরকম আসবে। তাহলে এই অপশনটা বোঝা গেল এটা? ঠিক আছে, বোঝা গেল তো? না আরেকবার বলবো, দেখো কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন ছিল এটা। সলিউশনটা একবার দেখে নাও। ঠিক আছে, সলিউশনটা একবার একটু দেখে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে। ঠিক আছে, তো এইটা মোটামুটি ক্যাপাসিটরের সিলেবাসে এইগুলোই আছে। আর যেটা থাকে সেটা হচ্ছে যে ওই ক্যাপাসিটরের যে কম্বিনেশন, মানে ওই সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। মানে ধরো যদি সিরিজ হয়, সিরিজ কম্বিনেশন মানে কি? সব ক্যাপাসিটর গুলোকে সিরিজ ওয়াইজ কানেক্ট করে দেওয়া হয়েছে এরকম। ব্যাটারি দিয়ে এটা C1, এটা C2, এটা C3, এটা V। তাহলে এর ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন আর একটা যদি প্যারালাল কম্বিনেশন করা হয় এরকম, সেটাকে যদি একটা কমন পোটেনশিয়াল দিয়ে কানেক্ট করে দেওয়া হয়, C1, C2, C3, এবার বললো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা কত। ঠিক আছে, তো এটা কি হয়? এটা জাস্ট ওই রেজিস্ট্যান্সে যেমন হয় সিরিজ প্যারালাল, তার ঠিক উল্টো হয়। ঠিক আছে, ওটা ওই ভোল্টেজ ডিফারেন্সটা ওই পয়েন্টে গিয়ে দেখতে হয়। জাস্ট কিভাবে মনে রাখবে যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সিরিজ কম্বিনেশন যা হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে সেটাই গিয়ে প্যারালাল হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে সিটা কি হবে? যদি সি টোটালটা বার করতে বলে, 1/c টোটাল ইকুয়াল টু কি হবে? 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 সিরিজের ক্ষেত্রে। ঠিক আছে, সিমিলার প্যারালালের ক্ষেত্রে যেটা সিরিজের এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেটা সিরিজ হয়, এখানে যেটা প্যারালাল, তাহলে এখানে সিটি যেটা হবে C1 প্লাস
C2 প্লাস C3 এরকম হবে। এবার এখানে n নাম্বার অফ ক্যাপাসিটর হতে পারে, জাস্ট ওই রেজিস্ট্যান্সের যা হবে ক্যাপাসিটরের ঠিক তার উল্টো হবে। এই রিলেটেডও অনেক প্রবলেম মাঝে মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু দেখতে কোনো কোশ্চেন আছে কি দেখি, অন্যটার এনার্জি লস সেম হবে না হবে না, কমন পোটেনশিয়ালের কোশ্চেনটা কি কম্বিনেশন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, কোনোভাবে কানেক্ট করলেই হয়। তার আগের কোশ্চেনটা অন্যটার এনার্জি লস সেম হবে কিনা, মানে অন্য ক্যাপাসিটারটা অবশ্যই সেম হবে না। তার কারণ যদি আমাকে বলতো যে 7 মাইক্রোফ্যারাডোলার জন্য এনার্জি লস কি হবে, কমন পোটেনশিয়াল দুটোর জন্য সেম কিন্তু সিটা তো আলাদা, তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে হতো হাফ অফ C2V2 স্কোয়ার, মানে তখন এই সেকেন্ডটাকে ধরে নিতাম, সেকেন্ডটার ইনিশিয়াল এনার্জি কত হতো, এখানে যেমন C1V1 স্কোয়ার হয়েছিল, সেকেন্ডটার ক্ষেত্রে U2টা ইনিশিয়াল কত হতো, সি C2V2 স্কোয়ার হতো, ফাইনালটা কি হতো হাফ অফ C2V স্কোয়ার, এরকম হতো হাফ অফ C2V2 স্কোয়ার মাইনাস হাফ অফ C2V স্কোয়ার, এরকম হতো। যেহেতু সি ভ্যালুটা আলাদা, পোটেনশিয়ালও V2 ভ্যালুটা আলাদা, সেই জন্য এখানে এনার্জি লসটাও দুটো ক্ষেত্রে আলাদা হতো, ঠিক আছে। আর কম্বিনেশন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, দুটো বা তিনটে ক্যাপাসিটরকে যদি কানেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে, তার কমন পোটেনশিয়াল বার করতে হবে, ঠিক আছে, সেটা সবসময় এই ফর্মুলা দিয়েই হবে, সেটা তুমি কিভাবে কানেক্ট করবে ডাজন্ট ম্যাটার। বুঝে গেল এনার্জি লস সেটার ক্ষেত্রে কেমন হতো। কম্বিনেশন কিভাবে হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, সেটা কম্বিনেশন কিভাবে হচ্ছে যদি তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বা ইকুইভ্যালেন্ট বার করতে বলে, শুধুমাত্র সেই ক্ষেত্রে ওই জিনিসটা ম্যাটার করবে। হ্যাঁ, যেটা কিভাবে টোটাল ক্যাপাসিট্যান্সটা যোগ হবে, 1/, করে হবে না এমনি যোগ হবে, ঠিক আছে। কমন পোটেনশিয়ালের কেসটা এরকম, যদি অন্য ক্যাপাসিটরের জন্য বলতো সেটার জন্য কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তাহলে অন্যটার জন্য ইনিশিয়ালে কি হতো, হাফ অফ C2V2 স্কোয়ার এনার্জি ইনিশিয়াল হতো, কানেক্ট করে দেওয়ার পরে দুপত্র পোটেনশিয়ালটা কমন পোটেনশিয়াল হয়ে যেত, সেক্ষেত্রে এনার্জি হতো হাফ অফ C2V স্কোয়ার, এই দুটোকে জাস্ট বিয়োগ করে দিলেই যেটা এনার্জি আছে সেই, সেটা দেখে নিতে হবে যে কোন ক্যাপাসিটরের জন্য এনার্জি লস বার করতে বলেছে, ঠিক আছে। আর কারো যদি কোশ্চেন থাকে এই পর্যন্ত বলতে পারো, দেখে নাও সবগুলো একবার করে শুরু থেকে। এই ফর্মুলাগুলো তো মনে রাখতে হবে, ওই স্ফেরিক্যাল ক্যাপাসিটর বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর ফর্মুলাগুলো তো মুখস্থ রাখাই বেটার। বাদ বাকি এরকম ছোটখাটো প্রবলেম তো আসবে যেগুলো মোটামুটি এই ছোটখাটো ফর্মুলাগুলো মনে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। আর এই তোর স্লাইডগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে, এই আছে নোট হয়ে যাবে। আর ক্যাপাসিটরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে কি ধরনের কোশ্চেন এসছে কোন কোন ফর্মুলা দিয়ে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে আজকের ক্লাসটা এখানে এন্ড করছি।